আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অস্ট্রেলীয় প্রবাসী লেখক ও কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ মাসুদ ভাই, আপনাকে এবং শ্রোতাদের আমার অশেষ প্রীতি ও শুভেচ্ছা। আপনি এমনি ভালো আছেন তো? জি জি, ভালো আছি। ঠান্ডা আমাদের এখানে। এখন কি ওখানে আপনাদের টেম্পারেচার কত? এখন ধরেন কত হবে, 10, 9, 10। ঠান্ডা, বৃষ্টি। ও, বৃষ্টি। তো আমাদের এখানে বৃষ্টিটা আছে, ঠান্ডাটা নেই। তবে একটু গরম গরম আছে, এমনি আবহাওয়া গরম আছে, তার মধ্যে আরো অনেক কিছু নানা বিষয় নিয়ে আমরা তো মোটামুটি মানে বিতর্ক প্রিয় জাতি, যে কোনো ইস্যু নিয়ে আলোচনা করতে পছন্দ করি, কাজে উত্তাপ থেকেই যায়। রিসেন্টলি আমি আপনার একটা মানে ফেসবুকে আপনার একটা পোস্ট আমি পড়ছিলাম, পরে একটু কৌতুক অনুভব করছিলাম, আবার একটু মানে আত্মগ্লানিতেও ভুগছিলাম। সেটা হলো, আপনি লিখেছেন যে এতকাল অবহেলিত জাভেদ পাটোয়ারির 3টি গ্রন্থের নাম আপনি দিয়েছেন: নৌকাডুবি, অগ্নিবীণা, পদ্মা নদীর মাঝি। অথচ ক্রেডিট নিয়েছে রবীন্দ্রনাথ, নজরুল ও মানিক বন্দ্যোপাধ্যায়। তো এই যে পোস্ট আপনি দিলেন, এটা কেন, কি মনে করে দিলেন? এটা তো ধরেন একটা স্যাটায়ার, না? স্যাটায়ারটা হচ্ছে, এই সেটাতে শুনতে যাচ্ছি। জি। হ্যাঁ, এটা স্যাটায়ারটা হচ্ছে এরকম যে আমি একটু খোলামেলা বলি আপনাকে। যেমন জি। বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, কথায় কথায় আমার পিতা, তারপরে ধরেন তার নাম ছাড়া কিছু করা যাবে না, এগুলো কোনো কালেই আমি পছন্দ করিনি। কারণ আমাদের মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর আছেন বাঙালিতে, বাঙালিতে অনেক মনীষা আছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বললে কিন্তু সেই জায়গাটা সংকুচিত করা হয়। কিন্তু নিঃসন্দেহে বঙ্গবন্ধু এ যাবৎ আমাদের জীবনের একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ বাঙালির। আপনার নিশ্চয়ই মনে আছে, অটল বিহারী বাজপেয়ী তার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকের চাইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্ব এবং নেতৃত্ব অনেক বেশি অসামান্য। কেবলমাত্র তিনি সুভাষ বসুর সাথে তুলনা করেছিলেন। তো এইরকম একটা মানুষের আত্মজীবনী বেরিয়েছে। সেই আত্মজীবনী যে শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু লিখে যেতে পারেননি সেটাও আমরা জানি। কিন্তু তাকে তো এইভাবে ভাবলে চলবে না যে তার আসলে বলার কিছু ছিল না, তার কথা জাভেদ পাটোয়ারি লিখে দিয়েছে। এই ধরনের বালখিল্যতার প্রতিবাদ করেছি আমি। আপনি হয়তো জানেন যে শেখ মুজিবুর রহমান, আমাদের বঙ্গবন্ধু, যখন শেষ দিকে জেলখানায় ছিলেন তখন তিনি ব্রাটন রাসেলের একটা বই পড়ছিলেন, এবং তার যখন পুত্র সন্তান হয়, শেষ পুত্র সন্তান, তিনি তার নাম রাখেন রাসেল। বঙ্গবন্ধু কথায় কথায় কিন্তু রবীন্দ্রনাথ এবং নজরুলের কবিতা আবৃত্তি করতেন। যথেষ্ট তার তার ইয়ে অনুযায়ী তিনি যে পরিমাণ লেখাপড়া করেছেন বা যে পরিমাণ তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, ঠিক ততটা কিন্তু অন্য বাঙালি নেতাদের কাছ থেকে আমরা পাইনি। কাজে বঙ্গবন্ধুর একটি অসমাপ্ত আত্মজীবনী, সেটি জাভেদ পাটোয়ারি নামের একজন মানুষ লিখে দিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে যাবে, এই আশারই গল্প আমাদের বিশ্বাস করতে হবে? আমি এটা বিশ্বাস করি যে ধরেন অনুলিখন নিশ্চয়ই আছে, অনুলিখন আছে, পুনর্লিখন আছে, সম্পাদনা আছে, কিন্তু বেসড অন দ্য ফ্যাক্ট অফ বঙ্গবন্ধু's লাইফ। বঙ্গবন্ধুর জীবন, তার জীবনের এমন কিছু স্মৃতি সেখানে আছে যেটা জাভেদ পাটোয়ারির পিতারও জানার কথা না। হ্যাঁ, এবং শেখ হাসিনা তো সেই সময় জন্মগ্রহণ করে নাই, তিনিও তো জানার কথা না। সেই কাহিনীগুলো তো সেখানে বিধৃত আছে, এবং বিভিন্ন সময় তার রাজনৈতিক টানাপোড়েন, উত্থান পতনের কাহিনীও সেখানে আছে। একটা মানুষকে অপমান করার জন্য, এবং কাকে অপমান করছেন আপনারা, আমার যে জায়গাটায় মূল পয়েন্ট, যে কাকে আসলে আপনারা অপমান করছেন। আপনি এই কয়দিনের নিউজে দেখবেন, হঠাৎ করে, জানি না গুজব কিনা, রিইউনাইট পাকিস্তান নামেও একটা নাকি আন্দোলন শুরু হয়েছে। তো আমি সেই আমল থেকেই একটা কথা বলছি মাসুদ ভাই, যে যদি কারো ক্যান্সার হয়, তাকে আপনি ব্র্যান্ডের শার্ট পরিয়ে, চকচকে জুতো, মাথায় দামি টুপি পরিয়ে ঘুরালে কিন্তু সে সুস্থ হবে না, তাকে কেমো দিতে হবে। এই কেমোটা হাসিনা সরকার দেয় নাই, দিতে পারে নাই। না দেওয়ার কারণে আজকে তার পিতাকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যেই কারণে আমাকে এরকম একটা স্যাটায়ার মূলক স্ট্যাটাস লিখতে হয়েছে। আপনি নিজে তো ওনার আত্মজীবনীটা পড়েছেন, আমিও পড়েছি। এটা উনি লিখেছেন 1955 সাল পর্যন্ত।
মানে 55 সালের ঘটনা পর্যন্ত এখানে আছে, তারপরে শেষ হয়ে গেছে, মানে তারপরে উনি আর লেখার সুযোগ পান নাই। তো যদি জাভেদ পাটোয়ারিকে দিয়ে লেখাতে হবে, তাহলে তো 71 পর্যন্ত লেখাতে পারতেন। তাহলে তো এবং আপনি নিশ্চয়ই জানেন যে এটা আব্দুল গাফফার চৌধুরীর দায়িত্ব ছিল তার জীবনী লেখা, তিনি নোটস নিতেন, কিন্তু তিনি চলে হ্যাঁ। যান লন্ডনে এবং বঙ্গবন্ধুর আকস্মিক হত্যাকাণ্ডের পরে এই কাজ আর এগোয়নি। এগুলো তো আমরা জানি, তাই না? এখন কথা হচ্ছে কি, একটা কথা আছে না আপনার, কার প্রসাদে রামের মা, রামেরে তুই চিনলি না। এরা যে কার কার কারণে দেশ পেয়েছে, কে এই দেশ এনে দিয়েছে, কিভাবে সংগ্রাম করেছে, এই সমস্ত কিছু না জেনে তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে আপনার ঝগড়া করে। আপনি দেখবেন আমি টক শোতে দেখি মাঝে মাঝে আপনার উপর কেউ কেউ ক্ষিপ্ত হয়ে যায়। আরে যুক্তি দিয়ে কথা বলো, তাই না? ক্ষিপ্ত হয়ে তো লাভ নেই। তুমি এখন ক্ষিপ্ত কারা হয় জানেন? যাদের কাছে যুক্তি নেই। যুক্তি না থাকলে তলোয়ার আছে, তলোয়ার না থাকলে আপনার বুলেট আছে, এই তো কাহিনী। এবং শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো দেখেন, একটা হিপোক্রেট সমাজে আমরা বসবাস করছি। এত মানুষের বিচার হয়ে গেল, এত লাঞ্ছনা 15ই আগস্টে, কিন্তু বঙ্গমাতা ফজিলতুন্নেসার অন্যতম প্রতিকৃতি তিশা কিন্তু ঠিকই টিকে রয়েছেন সমাজে, তাই না? তো একই দোষে এক যাত্রায় পৃথক ফল হয় কি করে? ওই নাটকে অভিনয় করে যে নায়ক, সে কোথায় যে হারিয়ে গেছে কেউ জানে না। বেরিয়ে এলে তাকে গ্রেপ্তার করা হবে, মারামারি করা হবে নিশ্চিত। তাহলে মা বেঁচে গেল, সন্তান বাঁচলো না বা স্বামী বাঁচলো না, এইটা তো ভাই আরেক ধরনের নাটক লিখে ফেললেন আপনারা, তাই না? এটা তো অদ্ভুত একটা নাটক। আরেক নাটক দেখছি ইদানিং, খেয়াল করেছেন কিনা, আপনি তাকে যেভাবেই সংজ্ঞায়িত করেন না কেন, একটা জিনিস তো উনি সমাজে একটা বিষ বাষ্পের মতো একটা ছড়িয়ে দিয়েছেন। সেটা হলো যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে তিনি বলছেন যে মানে 2000 নাকি মাত্র মারা গেছে। তো ওই ভদ্রলোকের তাকে নিয়ে আলোচনা করাটাও একটা বিব্রতকর ব্যাপার। মানে উনি আসলে স্বাভাবিক সুস্থ কিনা আমি জানি না, কিন্তু এই 2000 মারা গেছে এটা বলার মাধ্যমে 30 লাখ এবং 2000 সংখ্যার পার্থক্যটা তো অনেক বিরাট। এটা বলার মাধ্যমে আসলে কি মূল লক্ষ্যের দিকে তারা যাচ্ছে ধীরে ধীরে, যে মুক্তিযুদ্ধটাকেই মানে একসময় বলবে যেটা কিছু হয়নি, এবং এই ধরনের মানে কোনো প্রবণতা আপনি লক্ষ্য করছেন কিনা, আশঙ্কা দেখছেন কিনা? প্রথম কথা হচ্ছে, আমাদের মাতা পিতা ও নিজেদের সম্মান রক্ষার্থে আমরা কারো নাম উল্লেখ করব না। এবং আমরা কারো কারো ব্যক্তিগত আক্রমণে যাব না। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিয়াজির সাক্ষাৎকারে বলা আছে পাকিস্তানি বাহিনী, আপনি পড়ে দেখেন 1971 এর পরে পাকিস্তান যখন এইসব ইতিহাস ঘটেছে, সেখানে নিয়াজির সাক্ষাৎকারে বলা হয়েছে 15 থেকে 20 লক্ষ লোক পাকিস্তানি সৈন্যরা মেরেছে। এবং স্বাভাবিকভাবেই তারা কিছু মানুষ কমিয়ে বলবে। আর আমার কাছে যেটা সবচেয়ে বড় প্রশ্ন, 30 লক্ষ মানুষ মরেছে কিনা এইটা এখন কি জানা এবং এটা জায়েজ করা এখন কি জরুরি? কোন প্রেক্ষাপটে এটা জরুরি? আপনার হোলকাস্টের মাধ্যমে ইহুদিদের নিধনের যে তথ্য, আজ পর্যন্ত কেউ সেটা চ্যালেঞ্জ করেছে? সেটা কি হেড টু হেড কাউন্ট হয়েছে? কখনো কি পৃথিবীতে হেড টু হেড কাউন্ট হয়? এখন প্রশ্ন হচ্ছে, আপনার একটা সংখ্যার উপর ভিত্তি করে 30 লক্ষ নির্ধারণ করা হয়েছিল। এধার ওধার কিছু কম বেশি হতেই পারে, কিন্তু তার মানে এই না যে এটা কয়েক হাজারে নামিয়ে আনতে হবে। আপনি যে কথাটা শেষে বলেছেন, ইট ইজ মোর ইম্পর্টেন্ট। আপনি কেন বলছেন ধীরে ধীরে আমি জানি না। আমি দেখছি এরা জোরে সোরেই পূর্ব পাকিস্তানের দিকে ফিরে যেতে চাইছে, শুধু নামটা অবিকৃত রেখে এবং নিজেদের শাসন এবং ক্ষমতার জন্য যেটুকু দরকার সেটুকু অবিকৃত রেখে তারা যেখানে ফিরতে চাইছে তার নামই তো পূর্ব পাকিস্তান। আসলে মানে আমরা আমাদের এটা খুব একটু দুর্ভাগ্যজনক যে আমি আসলে তখন না ঠিক বুঝিনি। ওই যে উনি যে বলেছিলেন যে রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে, এখন এটা কি সেই রিসেট বাটনের চাপের কারণে হচ্ছে কিনা, এটা আপনার কি মনে হয়? এরকম কোনো আপনার আশঙ্কা দেখছেন? রিসেট মানেই তো আপনি পিছন দিকে চলে যাচ্ছেন, তাই না? আবার সেট করা হবে। হ্যাঁ, তো ওরা যেটা, আমার ধারণা তারা যেটা করতে চাচ্ছেন এবং প্রকাশ্যে বলছেন এখন মাঝে মাঝে, যে 47 থেকে আপনার এই 2024-এর কতই যেন 5 অগাস্ট পর্যন্ত, এর মধ্য থেকে বাকি সবগুলোকে তারা রিসেট করবে, ডিলিট করবে। এবং বহু খেলা আমার মনে হয় বাকি আছে। এখন যে জায়গাটায় আমার মনে হয় তাদের গলার কাঁটা, যেটা তারা যাকে সামলাতে পারবে না, যে দলটিকে বা যাদের জন্য তারা এখনো এই জায়গায় যেতে পারছে না, দুটো কারণ আমার মনে হয়। একটা হচ্ছে বিএনপি মাঠে আছে। আমরা যেভাবেই দেখি না কেন, বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন,
এবং তিনি সেক্টর কমান্ডার ছিলেন। সেটি বাদ দিলে, স্বাধীনতার ঘোষক বাদ দিলে বিএনপির হাতে আর কিছুই থাকে না। কাজে সেই জায়গাটায় একটা ধরা আছে। আর একটা ধরা হচ্ছে আপনার এই দেশ, এই পতাকা, এই গাড়ি, এই বাড়ি, এই ক্ষমতা, এটা পেতে হলে বাংলাদেশকে স্বীকার করতে হবে। এখন আপনি কিভাবে স্বীকার করবেন তার একটা একটা নমুনা আছে, তাই না? এখন ধরেন আগে যারা করেছে তারা মুক্তিযুদ্ধের নামে দেশ শাসন করেছে। মুক্তিযুদ্ধ কতটা ছিল না ছিল আমি তর্কে যাব না। মুক্তিযুদ্ধের নামে এবং ৭১-এর নামে দেশ শাসন করেছে। এখন এরা ৭১-কে অবসলিউট করে 47-এর পরে নতুন এক বাংলাদেশ নামে শাসন করতে চাইছে। আমার কাছে মনে হয় এটা একটা সুদূর প্রসারী চক্রান্ত ছিল এবং ভবিষ্যতে আরো অনেক সত্য উন্মোচিত হবে বলে আমার মনে হয়। এখন ইদানিং বাংলাদেশে আরেকটা আলোচনা হচ্ছে, সেটা হলো যদিও আমাদের প্রধান উপদেষ্টা গত 5 আগস্টের যে ভাষণ জাতির উদ্দেশ্যে, সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এবং সেটা বলার পর, ওনার বক্তব্যের পর, ওনার অফিস থেকে নির্বাচন কমিশনের কাছে চিঠিও গেছে প্রস্তুতি নেওয়ার জন্য। নির্বাচন কমিশনও জানিয়েছে এই সপ্তাহের মধ্যে তারা রোড ম্যাপ ঘোষণা করবে। সবকিছু কিন্তু স্বাভাবিক গতিতে, স্বাভাবিকভাবেই চলছে, এখানে কোনো দ্বিধা থাকার কথা না। অথচ ট্র্যাজেডি হলো, আমার সঙ্গে যত মানুষের দেখা হয় রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে, প্রথমে তারা আমাকে যে প্রশ্নটা করে সেটা হলো, ভাই নির্বাচন কি আসলে হবে? নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? যে এই যে অনাস্থা, এত কিছু করার পরেও, মানে এই একদম সুস্পষ্ট বক্তব্য দেওয়ার পরেও এই সরকারের প্রতি, এই সরকারের প্রধান উপদেষ্টার প্রতি, ডক্টর ইউনূসের প্রতি মানুষের এই যে আস্থাহীনতা, এটা কেন? আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে, ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিন্তু বিদেশে গিয়েও বলেছেন যে ফেব্রুয়ারির এত তারিখে নির্বাচন হবে, একটা কথা উনি বলেছেন, প্রকাশ্যে বলেছেন, এটা তো ঠিক। তো আমরা এটা থেকে একটা ক্যালকুলেশন আসতে পারি যে ইলেকশন করার হয়তো একটা পরিকল্পনা সরকারের রয়েছে। এট দ্য সেম টাইম আপনি দেখবেন উপদেষ্টা মন্ডলীর লোকরাই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে এই বিষয়টাকে গুবলেট করে দিচ্ছে। কেউ কেউ সরাসরি বলেছে যে নির্বাচন হবে না, কেউ ঘুরিয়ে ফিরিয়ে বলছে নির্বাচনের সময় হয় নাই, উপযুক্ততা হয় নাই। তো তাহলে মানুষ কেন বিশ্বাস করবে? এবং আরেকটা কথা হলো, আপনি এটা তো প্রথমে জানতে হবে যে অবিশ্বাসের সূত্রটা কি। অবিশ্বাসের সূত্র হচ্ছে এদের মতদ্বৈধতা এবং এদের ইনকনসিস্টেন্সি। এরা তো কোনো বিষয়ে আপনার অবিচল থাকতে পারছে না। এবং পরিস্থিতি বলে আপনার, আপনি যদি সত্যি যদি আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, বাংলাদেশের পার্সপেক্টিভ অনুযায়ী এখন থেকে তো নির্বাচনে হাওয়া বইবার কথা। আপনি কি কোথাও কোনো নির্বাচনে হাওয়া দেখছেন? এবং নির্বাচনের যে পরিবেশ, প্রেক্ষাপট, যে আপনাকে তো একটা অ্যাবসলিউটলি একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকতে হবে নির্বাচনের জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ থাকবে কি থাকবে না নির্বাচনে, এটাই এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। এবং আপনি বোধহয় একটা আলোচনায় বলেছিলেন, আরো অনেকে বলেছে, যে নৌকা প্রতীক বাদ দিয়ে যে ইলেকশন হয়, সেই ইলেকশন কতটা গ্রহণযোগ্য হবে। সমস্ত জটিলতা মিলিয়ে আমার কেন জানি মনে হচ্ছে ফেব্রুয়ারিতে ইলেকশনটা পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং এটাই আমার মনে হয় হবে, কারণ নানা ধরনের কাহিনীর উদ্ভব হবে, নানা ধরনের ড্রামা হবে। তখন দেখবেন হয়তো আর যদি কোনো কারণে ফেব্রুয়ারিতে হয়, সেটি হবে অত্যন্ত সুপরিকল্পিত নির্বাচন নামের একটি নাটক। আপনি নির্বাচন নাটক বলেন, আমিও সেই কথাটা বারবার বলি যে প্রধান উপদেষ্টা কিন্তু একাধিকবার বলেছেন যে উনি এমন একটা নির্বাচন দিবেন যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। তা আমি কিন্তু বুঝেই পাই না, এত বিপুল সংখ্যক একটা ভোটারকে বাদ রেখে যে নির্বাচনটা আপনারা করবেন, সেই নির্বাচনটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন কিভাবে হবে? কারণ আমরা তো জানি নির্বাচন কিন্তু কেবল নির্বাচন কমিশনের না, সরকারের না, পলিটিক্যাল পার্টিগুলির না, নির্বাচনের প্রধান যে উপাদান সেটা হলো ভোটার। আপনি তো মিনিমাম 1.5-2 কোটি ভোটারকে এই নির্বাচনে, মানে এই নির্বাচনের মধ্যে অন্তর্ভুক্ত করছেনই না, তাহলে কেমনি করে নির্বাচনটা ইতিহাসে শ্রেষ্ঠ হবে? আমার তো মনে হয় 2 কোটির বেশি ভোটারকে বাইরে রেখে নির্বাচন করলে এটা তো প্রথম কথা হচ্ছে এটা কিভাবে গ্রহণযোগ্য হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কিন্তু শিক্ষা নিচ্ছি না। হাসিনার পতন, শেখ হাসিনার পতনের কারণই তো ছিল নির্বাচনহীনতা। নির্বাচনের নামে যে নাটক, যে প্রহসন এবং মানুষকে ভোট না দেওয়ার যে কেলেঙ্কারি, সেটার কারণেই তো পতনটা হয়েছে না, এবং দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। শেষবার যখনই আপনার ড্যামি
ক্যান্ডিডেট দিয়ে ইলেকশন হলো নিজেরা, তখনই আমরা কিন্তু বলেছিলাম, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে শেষ সময় এসে গেছে। কারণ একমাত্র আপনি নিজের সাথে নিজে যুদ্ধ করবেন যখন আপনার পতন এসে গেছে, আর তো কিছু নাই। এটা তো নিজের সাথে নিজের যুদ্ধ না? আপনার মনে আছে আমাদের দেশে যে একজন রাজনীতিবিদ ছিল, মোহাম্মদ তোহা? জি জি, মোহাম্মদ তোহা, রাইট। তোহাকে, বাম রাজনীতি। আপনার তোহা সাহেবকে জিয়াউর রহমান আপনার সংসদে নিয়ে গেছিল, মানে জিতিয়ে, এরকম প্রহসনের হ্যাঁ নির্বাচন দিয়ে। হ্যাঁ। তারপর তোহা সাহেব জি। নাকি একদিন গিয়ে জিয়াউর রহমানকে বলতেছে যে আমি তো বামপন্থী মানুষ, আমার ভিতর দ্বন্দ্ববাদ কাজ করে, আমি ভেঙে হ্যাঁ। দল দুটুকরা করব। তো জিয়া রহমান হেসে হেসে বলছে যে আপনার তো লোকজনই নেই, আপনি ভাঙবেন কি করে? বলে কেন, আমি দুই ভাবে ভাঙবো, তোহা লাল তোহা সবুজ। বুঝছেন? তো এই ড্যামি মানে তো এরকম না, আওয়ামী লীগ লাল আওয়ামী লীগ সবুজ, তো লাভ লাভ হলো কি? সব মিলিয়ে লাস্টে কিন্তু আওয়ামী লীগ কালো হয়ে গেল। হ্যাঁ, তো এইটা তো আমরা চাই না। না, প্রহসনের নির্বাচন দিলে আবার নির্ঘাত আরেকটা জনরোষের সম্মুখীন হবে। আমি যেটা ফিল করি আপনার মানুষের জন্য, মানুষ কি যতবার দেখেন, আমি কিন্তু সিরিয়াসলি বলছি আপনাকে, যতবার 100 হাত এগোয় ততবার 101 হাত পিছোয়, আবার তাকে প্রথম থেকে এগুতে হয়। তো এটা তো একটা টায়ারিং গেম না, এটা তো একটা জাতির জন্য ক্লান্তিকর খেলা। এই খেলা খেলতে খেলতে বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এখন একেবারে মূল্যবোধের শূন্য কোঠায় পৌঁছে গেছে। এরপরে দেখেন, সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে, আমরা মনে করেছিলাম একজন নোবেল লরিয়েট, একজন শিক্ষিত মানুষ, তিনি নিশ্চয়ই আমাদেরকে সঠিক পথ দেখাবেন। তার আমলে এত বিভ্রান্তি, এত হিংসা এবং এত বেশি ক্রোধ, এবং দেখেন যে মবের রাজত্ব, এগুলো কি ইতিহাস ছেড়ে কথা বলবে? এগুলো তো ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে। এটা থেকে তো আপনি বেরোতে পারবেন না আপনারা। আমার তো মনে হয় না তারা আর বেরোতে পারবে এটা থেকে। জি, আমি এবার শেষ প্রশ্নটা আপনি করতে যাচ্ছি, সেটা হলো এবার সম্ভবত যারা নাকি বিদেশে আমাদের নাগরিক আছেন তাদের কোথাও ভোট দেওয়ার একটা সুবিধা এবার হতে পারে, হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং যদ্দূর আমরা শুনেছি সেগুলো যে কাজ চলছে। তাহলে তো নির্বাচনের যে ঘোষণা, নির্বাচন হওয়ার যে কথাটা, এটা নিশ্চয়ই আপনারা যারা বাইরে আছেন আপনাদের মধ্যে নিশ্চয়ই এক ধরনের প্রভাব ফেলেছে। সেটা নিয়ে কি কোনো আলোচনা হয় আপনাদের এখানে? আমার মনে হয় না, আমি শুনি নাই। তার চেয়ে বেশি আলোচনা হয় 15ই আগস্ট নিয়ে হয়েছে, এবং নানাভাবে 15ই আগস্ট উদযাপন করা হয়েছে, মানে পালন করা হয়েছে। 15ই আগস্ট উদযাপনের নয়, পালন করা হয়েছে। ও, মানে বাংলাদেশে যে 15 আগস্টে যে সমস্ত নাটক হয়েছে এগুলো মানে আপনারা নিশ্চয়ই জেনেছেন, আপনাদের কি অনুভূতি এগুলো নিয়ে? হ্যাঁ, এক্ষেত্রে একটাই উত্তর দিব আপনাকে, সেটা হচ্ছে যে এদের সবাইকে জবাব দিয়েছে একজন রিকশাওয়ালা। এর চাই লজ্জার আর কি হতে পারে? একজন শ্রমজীবী রিকশাওয়ালা মানুষ, তিনি সবাইকে ছাপিয়ে আজকে বাংলাদেশের হিরো হয়েছে, আজিজুর রহমান। সারা পৃথিবীর মানুষ তাকে চিনেছে, এবং যারা বিরোধিতা করেছে তারাও ডিপলি রেসপেক্ট করেছে যে দিস ম্যান হ্যাজ কারেজ। সুতরাং একজন সাধারণ শ্রমজীবী মানুষ দেখিয়ে দিয়েছে যে আসলে কাউকে মুছে দেওয়া যায় না। আমি একটা জায়গায় পড়েছিলাম, কথাটা আমার খুব ভালো লেগেছে মাসুদ ভাই। বলছে মুছলে কি হয় জানেন? যে জিনিস যত মুছবেন সেটা তত বেশি উজ্জ্বল হয়, সেটা তত বেশি পরিষ্কার হয়। কাজে মুছার খেলাটা বন্ধ করে, মুছামুছিতে আরো পরিষ্কার